কলকাতা নাইট রাইডার্সের অ্যাসিস্ট্যান্ট কোচ শেন ওয়াটসন যবে থেকে এসেছে কলকাতা টিমে তবে থেকে একটা অকশনের স্ট্র্যাটেজি চলছে। অকশনের স্ট্র্যাটেজি ছিল যে তারা ক্যামেরন গ্রিনকে নেবেই নেবে, একদম 100% শিওর, এবং আলাদা করে তারা ক্যামেরন গ্রিনের জন্য 20 কোটি টাকা সাইড করে রেখেছে। তাদের কাছে টোটাল রয়েছে 64 কোটি 30 লক্ষ টাকা, এবং 64 কোটি 30 লক্ষ টাকা নিয়ে কলকাতা নাইট রাইডার্স এইবারের মিনি অকশনে পা দেবে। তো যে আমাদের মানে কলকাতা ম্যানেজমেন্টের শেন ওয়াটসন, মানে যিনি অ্যাসিস্ট্যান্ট কোচ, তিনি এখন আশ্বাস জাগাচ্ছেন যে না, আমাদের রাসেলকেই চাই, রাসেলকেই দরকার, আমাদের রাসেলকে লাগবে। আমি কলকাতা ফ্যান্সদের কাছে প্রশ্ন করছি, তোমরা দেখতে পারবে তোমরা রাসেল ব্যাট করছে অন্য টিমের হয়ে, এবং কলকাতার আর এক ওভারে 16 রান ডিফেন্ড করতে হচ্ছে বা 20 রান ডিফেন্ড করতে হচ্ছে, রাসেল পরপর 2-3 6 মেরে ম্যাচ জিতিয়ে দিয়েছে। তোমরা এটা দেখতে পারবে অন্য টিম বা অন্য টিমের হয়ে ব্যাটিং করছে? প্রথমে কলকাতা ফিল সলকে ছেড়ে যে ভুলটা করেছে, সূর্য কুমার যাদবকে ছেড়ে যে ভুলটা করেছে, শুভমান গিলকে ছেড়ে যে ভুলটা করেছে, মানে 3 বার ভুল করে ফেলেছে, আর একবার ভুল করো না, সেই ভুলটা করার চেষ্টা করছেন না শেন ওয়াটসন, এবং তিনি বলছেন না, আমরা রাসেলকে নেওয়ারও পুরোপুরি চেষ্টা করব, যেটা একটা ভালো খবর কলকাতা নাইট রাইডার্সের জন্য। যদি রাসেল আগে আসে, মানে অকশন লিস্টে রাসেল, লিভিংস্টন, ম্যাক্সওয়েল যদি আগে আসে, যদি সিএসকে টার্গেট করে, তাহলে কিন্তু কলকাতা কিন্তু ওই 15 কোটির উপরের বেশি দিতে পারবে না। আমি যতটুকু শুনছিলাম, রাসেলকে কিন্তু চেন্নাই সুপার কিংস এবার নেবে যতটুকু সম্ভব। আর যে টি10 খেলাটা চলছে, সেখানে কিন্তু রাসেলের ফর্ম অনবদ্য। মারকুটে ব্যাটিং করছেন তিনি, মানে অ্যাগ্রেসিভ ব্যাটিং করছেন, আগ্রাসী ব্যাটিং। তার আগ্রাসী ব্যাটিংয়ে কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ শেন ওয়াটসন কিন্তু যথেষ্ট খুশি, এবং যেহেতু শেন ওয়াটসন একটা অস্ট্রেলিয়ান প্লেয়ার এবং তিনিও একটা ব্যাটিং অলরাউন্ডার, মানে তিনি বলও করে ব্যাটও করে, অনেকটা ক্যামেরন গ্রিনের মতো, তাই ক্যামেরন গ্রিনকে ভেবেই না কলকাতা চোখ বন্ধ করে নেবে। এইবারে কথা হচ্ছে, কলকাতা একটা বড় ভুল করবে যদি ভেঙ্কটেশ আয়ার আর মাথিসা পাতিরানা এদের পিছনেই যদি ওই 15-20 কোটি টাকা আলাদা করে রেখে দেয়, বা এদের পিছনে যদি 15-20 কোটি টাকা ঢেলে দেয়, তাহলে কিন্তু রাসেলকে আর পাবে না কলকাতা। ভালো ভালো প্লেয়ারগুলোকে কিন্তু কলকাতা হারিয়ে ফেলবে। এমনটা শোনা যাচ্ছে যে কলকাতা একটা ওপেনারও লাগবে কলকাতার, সেক্ষেত্রে জনি ব্যাস্টোর সাথে দিল্লির সাথে একটা মানে বিডিং ওয়ার চলবে। দিল্লি জনি ব্যাস্টোকে নেওয়ার জন্য আকুল, সেখানে কলকাতারও একটা লাগবে মারকুটে বিদেশি ব্যাটসম্যান। জনি ব্যাস্টোকে নিতে পারে, কিংবা জ্যামি স্মিথের একটা অপশান রয়েছে, জশ ইংলিশের একটা অপশান রয়েছে, আর একটা অপশান রয়েছে জ্যাক ফ্রেজার ম্যাকগার্ড। এবারে কথা হচ্ছে এদের 4 জনের মধ্যে কোনটাকে, মানে কোন প্লেয়ারকে নেবে। 64 কোটি 30 লক্ষ টাকা আছে তাদের কাছে এখনও অনেক সময় রয়েছে। মাথা ঠান্ডা করে এখন ডিসিশন নিতে হবে কলকাতা ম্যানেজমেন্টকে। যতটুকু আপডেট আসছে বা আসবে আমি আপনাদেরকে দিতে থাকবো। তবে এতটুকু আপডেট পাওয়া যাচ্ছে যে রাসেলের প্রতি কিন্তু একটা আলাদা ভালোবাসা কলকাতার রয়েছে, তাই কলকাতা যদি এখনও পর্যন্ত রিলিজ করেছে, কিন্তু অকশনে কিন্তু চেষ্টা করবে কলকাতা রাসেলকে নেওয়ার। এবার কথা হচ্ছে, অনেক ফ্যান্সরা বলছে রাসেল আর গ্রিন কি প্রথম 11 জনের মধ্যে থাকবে? নিশ্চয়ই থাকতে পারে। প্রথম 11 জনের মধ্যে রাসেল এবং ক্যামেরন গ্রিন থাকতে পারে। সেক্ষেত্রে 4টে বিদেশি অপশান তো আমাদের কাছে ফাঁকা হয়েই গেল। 1 সুনীল নারায়ণ, 2 আন্দ্রে রাসেল, 3 হচ্ছে ক্যামেরন গ্রিন, আর 4 যদি তুমি রোবমান পালকে খেলাও তাহলে খেলাবে, আর নয়তো কোনো একটা বিদেশি ফাস্ট বোলার খেলাতে পারো। অপশান আছে, তারা বিদেশি ফাস্ট বোলার হিসেবে জ্যাকব ডাফিকে নেওয়ার কথা খুব বলেছে, যেহেতু কলকাতার যে ফাস্ট বোলার মানে বলিং কোচ সে হচ্ছে টিম সাউদি, সেও নিউজিল্যান্ডের প্লেয়ার। সুতরাং ম্যাট হেনরি, জ্যাকব ডাফি, তাদের কাছে অপশানস রয়েছে। জ্যাকব ডাফি ডেতেও ভালো বল করবে, ম্যাট হেনরি কিন্তু প্রথম 6 ওভারের বলার। তাদের কাছে ডেতের অপশান আছে কলকাতার কাছে, হর্ষিত রানা আছে, প্রথম 6 ওভারের বলার ভৈভব আরোরা আছে। তো একটা জ্যাকব ডাফির মতো একটা বলার লাগবে, যে কিনা পাওয়ার প্লেতেও ভালো বল করে
আবার পাওয়ার প্লের পরে মিডিল ওভারেও ভালো বল করতে পারবে কিংবা ডেথ ওভারে এসেও ভালো বল করতে পারবে। আর একটা কথা হচ্ছে মাথিসা পাথিরানা, তাকে নেওয়ারও কথা ভাবছি, যেহেতু আবার একটা ডোয়েন ব্রাভো তাদের একটা আলাদা কোচ, ঠিক আছে। তো সেক্ষেত্রে ডোয়েন ব্রাভো কিন্তু বলছে তার তো আবার ডেথ ওভার বলার ভালো লাগে, সে আবার বলছে মাথিসা পাথিরানাকে নিন ঠেলা। এবারে কোন প্লেয়ারকে নেবে কলকাতা ভেবে উঠতে পারছে না, তাদের কাছে টাকা অনেক রয়েছে, বাট অপশনস কম্বিনেশনস তারা কীরকম বানাবে সেটা অনেকটা বোঝার বিষয়, ঠান্ডা মাথায় বুঝতে হবে, ঠিক আছে। বাকি তো সব পুরো শর্টেড টিম আছে কলকাতা টিমের, আর কলকাতার যাদের রিটেন করেছে তাদেরকে নিয়েই কিন্তু একটা ভালো একাদশ এখনই তৈরি হয়ে যাচ্ছে। যদি অকশানে যাওয়ার আগে এরকম একাদশ তৈরি হয়ে যায়, তাহলে অকশানের পরে কেমন একাদশ তৈরি হবে একটু ভাবুন। দারুণ একাদশ তৈরি হবে কলকাতা নাইট রাইডার্সের। এবং কলকাতা নাইট রাইডার্সের আরও অনেক তথ্য আমাদের কাছে আসবে, আমি আপনাদেরকে দেব। আজ যতটুকু তথ্য আসছে, যতটুকু বললাম, কলকাতা রাসেলের প্রতি একটা আলাদা ভালোবাসা আছে। একদিকে সম্পর্ক খারাপ হচ্ছিল, তারা রাসেলকে ছেড়ে দিয়েছে, কিন্তু আমার যতটুকু পার্সোনালি মনে হচ্ছে তারা রাসেলকে ফিরিয়ে আনবে যদি তারা বোকামি করে ভেঙ্কটেশ আয়ার কিংবা মাথিসা পাথিরানাকে বেশি টাকা ঢেলে দিল, কিংবা কোনো একটা স্পিন বলারের পিছনে বেশি টাকা ঢেলে দেবে, তাহলে কিন্তু এটা বড় একটা ভুল হয়ে যাবে কলকাতার। সুতরাং এটা করা উচিত না। আলাদা করে অকশন স্ট্র্যাটেজি সাজিয়ে নাও, একটা আলাদা করে কাকে কত টাকা প্রাইজ হিসেবে রাখতে চাও। তারা গ্রিনকে চোখ বন্ধ করে নেবে এটা শিওর। তারা 20 কোটি সাইড করে রেখেছে গ্রিনের জন্য, আর ইনফ্যাক্ট 25 কোটিও সাইড করে রেখেছে, যেহেতু তাদের রাইভেলস হিসেবে এবারে সিএসকের কাছে বেশি টাকা রয়েছে, 44 কোটি টাকা। সেক্ষেত্রে সিএসকেই পারবে একমাত্র গ্রিনকে টার্গেট করতে, আদারওয়াইজ কেউ পারবে না। তো এই হচ্ছে কলকাতা থেকে, মানে কলকাতার নাইট রাইডার্সের অকশনের টার্গেট। আমি আগেও বলেছি কোন কোন প্লেয়ার টার্গেট হতে পারে, ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, এই চ্যানেলেই দেওয়া আছে। তো আজকে আমার কাছে যতটুকু তথ্য এসেছিলো কলকাতা ম্যানেজমেন্ট থেকে, সেটা আপনাদের বললাম। আরও অনেক নিউজ আসবে, এরকম নিউজ আপনাদের দিতে থাকবো। তো এরকম নিউজ পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দিও, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্টে জানিও যে কলকাতা কোন কোন প্লেয়ারকে এইবারে টার্গেট করবেই করবে, আর কোন কোন প্লেয়ারকে এবার কলকাতার ফ্যান্সরা দেখতে চাও তোমাদের দলে। চলো আজকে আর বেশি কিছু বলবো না, যতটুকু নিউজ বললাম আশা করি আপনাদের কাজে লাগবে। চলো, টাটা।